যত বড় অপরাধী হোক না কেন ক্ষমা করে দেওয়ার মধ্যেই নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়। কারণ ক্ষমা সবাই করতে পারে না। ক্ষমা করতে হলে উদার প্রকৃতির মনের প্রয়োজন হয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো সপ্তম শ্রেণীর রাজ্য সরকার কিভাবে কাজ করে, অর্থাৎ হাউ ডাজ দ্য স্টেট গভর্নমেন্ট ওয়ার্ক, মানে রাজ্য সরকার কিভাবে কাজ করে, এই অধ্যায়টা আমি তোমাদের আজকে বুঝাবো। তো এই অধ্যায়ের মধ্যে প্রথম আমরা দেখব যে রাজ্য সরকার কিভাবে কাজ করছে বা রাজ্য সরকার কিভাবে কাজ করতে পারে সে সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ে প্রথম পার্টে জানব। অর্থাৎ যে কোনো দেশ পরিচালিত হয় সরকারের মাধ্যমে। ঠিক আছে, তোমরা জানো যে কোনো দেশ সরকারের মাধ্যমে পরিচালিত হয়। এই সরকার কিভাবে দেশটাকে চালন করে, ঠিক আছে, এই সরকার কয়েকটা রাজ্য দেশের যে রাজ্য সরকার আছে এই সরকারের তিনটি কাজ করে থাকে। ঠিক আছে, যেমন স্থানীয় স্তর, রাজ্য স্তর এবং জাতীয় স্তর। এই দেখো, স্থানীয় স্তরে হলো স্থানীয় সরকার, রাজ্য স্তরে হলো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্তরে হলো জাতীয় স্তরে হলো কেন্দ্রীয় সরকার। এই তিনটা ভাগে ভাগ করে সরকার গঠিত হয়। প্রত্যেক নির্বাচনের দ্বারা দেখা যায় যে প্রত্যেক নির্বাচনের দ্বারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রাপ্তবয়স্ক ভোটারদের ভোটদানের মাধ্যমে সরকার গঠন করা হয়। একইভাবে রাজ্যগুলিতেও সাধারণ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা যে দল বেশি ভোট পাবে সেই দলকে কি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয় এবং সরকার গঠন করে। সেই দল প্রধান নেতা রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমে নিয়োগ করেন এবং পরে মুখ্যমন্ত্রী পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ করেন। রাজ্যপাল বিভিন্ন মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করে দেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেক মন্ত্রী বিভাগীয় সচিব ও অন্যান্য প্রশাসনিক পদাধিকারীদের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করে থাকে। এছাড়া যে দলের সদস্যতা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে না তারা বিরোধী দলের ভূমিকা পালন করে। তারা সরকারের ভালো কাজে সহযোগিতা করে এবং অন্যায় কাজের বিরোধিতা করে। ঠিক আছে, তাহলে তোমরা সরকার কিভাবে গঠিত হয় বুঝতে পারলে। সহজ কথায় যদি আমরা বলতে যাই যে জাতীয় স্তরে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দলেই সরকার গঠন করে, ঠিক সেমভাবে রাজ্য স্তরেও যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই স্তরেই কি করা হয়, যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই স্তরে সরকার গঠন করে। তারপর রাজ্যপালের নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিযুক্ত হয় এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি করা হয়, অন্যান্য মন্ত্রীদেরকে নিযুক্ত করা হয়। ঠিক আছে, এইভাবেই সরকারি ব্যবস্থাটাকে সরকার বিভিন্নভাবে নিয়োগ হয়ে থাকে। তারপর হলো এবার আমাদের প্রশ্ন যে বিধায়ক বা এমএলএ কাদের বলা হয়। আমাদের মনে প্রশ্ন থাকে বিধায়ক বা এমএলএ বলতে বা কাদের বলা হয়। না, আমরা প্রত্যেকে সরকার শব্দটির সঙ্গে পরিচিত, কিন্তু আমরা সরকারকে কেউ চোখে দেখি না। ঠিক আছে, আমরা তো সরকার সম্পর্কে আমরা জানি কিন্তু সরকারকে চোখে দেখি না। কেননা সরকার একটা দল একজনকে কি করে, কিন্তু সরকার যার পরিচালনা করে সে প্রতিনিধিদের আমরা দেখতে পাই। সরকার যে পরিচালনা করে সেই প্রতিনিধিকে আমরা দেখতে পাই, যেমন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। ঠিক আছে, তেমনি ভারতের প্রতিটি রাজ্যের ক্ষেত্রে সরকার পরিচালনা করে বিধানসভার সদস্যরা, যারা জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। ঠিক আছে, বিধানসভার যে সদস্যরা আছে সেই সদস্যরা জনগণ কর্তৃক কি করা হয়, নিযুক্ত করা হয়, ভোট দ্বারা নিযুক্ত হয়। প্রত্যেক প্রার্থী নির্বাচন হওয়ার পর যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সেই দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়। যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের একজন নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়। আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার মোট নির্বাচনী কেন্দ্র 7টি। অর্থাৎ আমাদের
ত্রিপুরা রাজ্যের বিধানসভার যদি তোমাদের প্রশ্ন আসে নির্বাচন কেন্দ্র কয়টি? 60টি। ঠিক আছে, এবার এই 60টি নির্বাচন কেন্দ্রের উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন ধরো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম মানিক সাহা, তোমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপর তিনি হলেন বরদোয়ালি বিধানসভার একজন বিধায়ক। তিনি কোন এলাকার বিধায়ক? বরদোয়ালি বিধানসভার একজন বিধায়ক। নির্বাচিত হওয়ার পরেই তাকে তার দলের অন্যান্য প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী হিসাবে সমর্থন করেন ও বিধানসভার নেত্রী হিসাবে নির্বাচিত করেন। বিধায়ক বা এমএলএ বা শাসক ও বিরোধী উভয় দলেরই হতে পারে, অর্থাৎ বিধায়ক বা এমএলএ উভয় দলেরই থাকতে পারে। অর্থাৎ এটা সংখ্যাগরিষ্ঠতা যারা অর্জন করেছে সেই দলেরও থাকতে পারে, সংখ্যাগরিষ্ঠতা যারা অর্জন করেনি সেই দলেরও থাকতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানিক সাহা, তিনি বরদোয়ালি কেন্দ্র থেকে কি করেছিলেন? জয়ী হয়েছিলেন এবং ওনাকে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হয়। এবার হলো বিধানসভার বিতর্ক। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে বিধানসভার বিতর্ক বলতে কি বুঝো? না, বিধানসভার বিতর্ক হলো নির্দিষ্ট দিন ঠিক করে রাজ্যপাল বিধানসভার অধিবেশনের আহ্বান করেন। ওই সময় শাসক ও বিরোধী দলের প্রায় প্রতিটি সদস্যই উপস্থিত থাকে। মানে বিধানসভা রাজ্যপাল এটা কি করে? আয়োজন করেন এবং এটার মধ্যে সদস্য দল মানে যারা বিরোধী দল তারাও আসে, যারা কি সরকার গঠন করেছে তারাও উপস্থিত থাকে। ঠিক আছে, বিরোধী দল সরকারের কাজকর্ম ও বিভিন্ন সদস্য সম্পর্কে সরকারের প্রতিক্রিয়া জানাতে চান। মন্ত্রিসভা সরকার পরিচালনার জন্য তাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। মন্ত্রিসভা গৃহীত সিদ্ধান্ত সমূহকে বিধানসভার অনুমোদন পেতে হয়। মন্ত্রিসভার সদস্যরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, কোনো বিষয় নিয়ে বিতর্ক করতে পারেন, সরকারি অর্থ কোথায় কত টাকা খরচ হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। বিধায়করা কোনো সমস্যার বিষয়ে কোনো প্রশ্ন করলে সংশ্লিষ্ট বিষয়ের মন্ত্রীকে তারা উত্তর দিতেও পারেন। বিধানসভার সমস্ত আলোচনা, তর্ক বিতর্ক জনগণ সংবাদপত্র, টিভি, রেডিও ইত্যাদি থেকেও জানাতে পারেন। ঠিক আছে, অর্থাৎ বিধানসভায় যদি কি কি বিষয়ে খরচ করা হবে, কিভাবে খরচ করা হবে সেই সম্পর্কে যারা সরকার গঠন করেছে তারাও অভিমত প্রকাশ করতে পারে, যারা সরকার গঠন করেনি অর্থাৎ বিরোধী দলের তারাও অভিমত পোষণ করতে পারে। এবার হলো সরকারের কাজকর্ম। ঠিক আছে, সরকার কি কি কাজকর্ম করে? ঠিক আছে, সরকারকে জনগণের উন্নয়নের স্বার্থে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। ঠিক আছে, জনগণের কি স্বাস্থ্যের কথা মাথায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, শৌচাগার নির্মাণ করা। এছাড়া বিধানসভার মধ্যে বিরোধী দলগুলির প্রশ্নের উত্তর দেওয়া ও উন্নত মানের বিভিন্ন প্রকল্প নির্মাণ করা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ যদি বিধানসভার মধ্যে বিরোধী দল কোনো বিতর্ক সভা করে বা কোনো তর্ক করে তাহলে সে তার উত্তরও দিতে হবে। এবং কি শৌচাগার, তারপর হলো যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য কেন্দ্র, ওইসব বিষয় নিয়েও কি করে আলোচনা করা হয় বা কাজ করে থাকে। তাছাড়া বিধানসভায় যেসব প্রশ্ন উপস্থাপন করা হয় তার জবাব সরকারের প্রতিনিধি হিসাবে মন্ত্রীদেরকে দিতে হয়। জরুরি কোনো পরিস্থিতিতে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, আইন প্রণয়ন করতে হয়। মূল কথা হলো সরকারের প্রথম ও শেষ কাজ হওয়া উচিত জনগণের কল্যাণ সাধন। অর্থাৎ আমরা যদি প্রাথমিকভাবে চিন্তা করি মোট কথা হলো জনগণের সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ সেটা হলো জনগণের কি হতে হবে? কল্যাণ সাধন হতে হবে। এটাই হলো সরকারের মোট কাজ। ঠিক আছে, এবার দেখো বিধানসভা। এবার তোমাদের মনে প্রশ্ন আসে যে স্যার বিধানসভা কি? না, বিধানসভা বলতে কি বোঝায় বা বিধানসভা কি আমি তোমাদের বলে দিচ্ছি। বিধানসভা হলো যে বিধানসভা বলতে বোঝায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শাসন আইনসভার নিম্নকক্ষ। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শাসন আইনসভার নিম্নকক্ষকে বলা হয় বিধানসভা। তারপর হলো বিধান পরিষদ কি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রাজ্য আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় কি? বিধান পরিষদ। তাহলে বিধান পরিষদ হলো উচ্চ কক্ষ আর বিধানসভা হলো
নিম্নকক্ষ, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নিম্নকক্ষকে বলা হয় বিধানসভা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় উচ্চকক্ষকে বলা হয় বিধান পরিষদ। তারপর হলো জনসভা কি? গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচিকে জনগণের মাধ্যমে তুলে ধরতে যে লোক সমাগম করে থাকে তাকে জনসভা বলা হয়, ঠিক আছে। যে লোক সমাগম করে থাকে তাকে বলা হয় কি? জনসভা। এবার হলো নির্বাচনী এলাকা কি? না, নির্বাচনী এলাকা বলতে বোঝায় কোনো একজন জনপ্রতিনিধি যে এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ নেন এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচিত হন, সেটি হলো উক্ত প্রতিনিধিদের নির্বাচনী এলাকা। মানে যে এলাকা থেকে একজন প্রতিনিধি হয় তাকে বলা হয় নির্বাচনী এলাকা, ঠিক আছে। এবং জনগণ যাকে ভোট দিয়ে একটা এলাকা থেকে নির্বাচন মানে জয়ী করেন। তারপর হলো শাসক দল কি? শাসক দল মানে হলো যে দল ক্ষমতায় আসে তাকে বলা হয় শাসক দল। অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার ক্ষমতা দখল করে তাদের শাসক দল বলা হয়। যে মানে জনগণের ভোটের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং জয়ী হয় সে দল সরকার গঠন করে, এটাকে বলা হয় শাসক দল, ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে আমি তোমাদের সামনে একটা চিত্রের মাধ্যমে তুলে ধরেছি। সেটা হলো, দেখো তোমরা, প্রথমে হলো সরকার। সরকার ওটাকে কয় ভাগে ভাগ করেছে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় সরকার, ঠিক আছে। কয়টা ভাগে ভাগ করেছে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় সরকার। আবার ওটার মধ্যে রয়েছে কি? রাজ্য সরকারের মধ্যে বিধানসভা, রাজ্যপাল, বিধান পরিষদ, ঠিক আছে। সেই সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিলাম। এবার প্রধান নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী, যিনি নির্বাচিত হন জনগণের দ্বারা। এখানে নির্বাচিত ও মনোনীত উপস্থিত সকল সদস্যদের বিধায়ক বলা হয় এবং এখানে যে আছে 60 সংখ্যাটা সেটা হলো বিধায়ক। অর্থাৎ যতজন সদস্য থাকে বিধানসভায় তাদেরকেই বলা হয় কি? বিধায়ক বা এমএলএ। বিধানসভার নেতা হলেন মুখ্যমন্ত্রী এবং বিধানসভার যে নেতা তিনি হলেন মুখ্যমন্ত্রী, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে সবটা ক্লাস। এবার আমি তোমাদের যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হলো যে আমাদের ভারতবর্ষে কয়টা রাজ্য আছে, ঠিক আছে। ভারতবর্ষে 28টা যে রাজ্য আছে সেই 28টা রাজ্যের নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আসাম, বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজস্থান, কেরালা, তারপর হলো মণিপুর, তারপর হলো মণিপুর, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তারপর হলো মধ্যপ্রদেশ, তারপর নাগাল্যান্ড, তারপর হবে নাগাল্যান্ডের পরে হলো হরিয়ানা, তারপর হলো আবার পাঞ্জাব, হিমাচল প্রদেশ, তারপর হলো মেঘালয়, ত্রিপুরা, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তারপর হলো উড়িষ্যা নয়, উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানা, ঠিক আছে। তাহলে তোমরা এই রাজ্যগুলির নাম ভালো করে মুখস্থ করে নেবে। আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। তারপর এই নামগুলি একটা সহজ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো, আভিউতাউপ, করাকেম, অঘুম নাহপা, হিমমেগাত্রিশি মিয়োগো চঝাওতে। যদি এই শর্ট ফর্মটা তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাদের 28টা নাম একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। ওইদিকে হি দিয়ে একটা বলেছিলাম, এটা হলো হিমাচল প্রদেশ, ঠিক আছে। তো ওই জায়গাটা মনে হয় একটু ভুল বলেছিলাম, তোমরা দেখে নেবে। হি দিয়ে হলো হিমাচল প্রদেশ, ঠিক আছে। তো আমি তোমাদের আজকের ক্লাসটা করলাম, কেমন লাগলো তা অবশ্যই তোমরা জানাবে এবং যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের ওই জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে। কারণ আমার বোর্ডটায় হয়তোবা স্পষ্টভাবে দেখা যায় না, তবু তোমরা চেষ্টা করবে আমার কথাগুলোকে ভালো করে লক্ষ্য করে তা শোনার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবে। আর ক্লাসটা করার পর
যদি কারোর সাউন্ড, অনেক সময় দেখা যায় যে আমার যে কথাগুলো অর্থাৎ সেই কথাগুলোর সাউন্ড শব্দ আস্তে আস্তে আসছে বা শব্দ শোনা যাচ্ছে না বা শব্দ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এমন কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। নমস্কার।